আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তো আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করব যে এই ক্লাসে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের যেই 3 নাম্বার কোশ্চেন কমপ্লিটিং সেন্টেন্স সেটা সম্পূর্ণ করতে পারবো। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিতে পারবো এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা হিট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কয়েকটা প্রশ্ন। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের মনে আসে কমপ্লিটিং সেন্টেন্স বা ইংলিশের যে কোনো টপিক তুমি যখন আলোচনা করো বা তুমি যখন পড়ো, স্টাডি করো, তখন তোমার মধ্যে একটা প্রশ্ন চলে আসে যে আসলে এই জিনিসটা কি। এবং আরো প্রশ্ন আসে, শুধু একটা না, যে আমাদের দেখো কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি। কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে, আসলে আমি যদি বলি যে কমপ্লিটিং দ্য ওয়ার্ক, কমপ্লিটিং দ্য টাস্ক, এটা দ্বারা আমরা কি বুঝি? যে কাজের শেষ করা, ওই যে কাজটি আমি ধরছি সেই কাজটা শেষ করা। তো এখানে কমপ্লিটিং সেন্টেন্স অর্থ হচ্ছে সেন্টেন্সের কমপ্লিমেন্টেশন। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের সম্পূর্ণকরণ। সম্পূর্ণকরণ, ঠিক আছে? সেন্টেন্সের সম্পূর্ণকরণ, সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, সেটা সম্পূর্ণ করতে হবে। আমরা একটু পরে দেখবো আরেকটা বিষয়, তোমাদের ক্লাসের শেষে কিন্তু আমরা একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। ঠিক আছে? ক্লাসের শেষে একটা বোর্ড কোশ্চেন সমাধান করব, বরিশাল বোর্ড 2025, যেটা ইমিডিয়েটলি তোমরা তোমাদের বড় ভাই আপুরা পরীক্ষা দিয়েছে এবং কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আর কি কি আলোচনা করব, যে কেমন ধরনের প্রশ্ন আসে বা কোন ধরনের প্রশ্ন আসে সেইটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। এবং এই কমপ্লিটিং সেন্টেন্স শেষ করতে গেলে বা তোমার প্রস্তুতি সম্পন্ন করতে গেলে কি কি জানতে হবে, কোন কোন এলিমেন্ট তথ্য তোমার মনে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এবং কিভাবে সলভ করতে হয়। আর একটা বোর্ড কোশ্চেন তো সমাধান করবই। চলো, যে সর্বপ্রথম আমরা দেখব এই যে কমপ্লিটিং সেন্টেন্স যেখানে প্রশ্ন আসে, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য আমাদের কিছু কনজাংশন জানতে হবে, কিছু কনজাংশন, কিছু প্রিপজিশন, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলোর অর্থ, এগুলোর ব্যবহার দুই ভাবে হতে পারে, একটা অর্থগত দিক থেকে, আরেকটা তোমার গ্রামাটিক্যালি। ঠিক আছে? স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, সর্বপ্রথম দেখো যে সর্বপ্রথম হচ্ছে টু ড্যাশ ড্যাশ টু এবং সো ড্যাশ ড্যাশ দ্যাট। এই দুইটার অর্থ হচ্ছে এতই, এতই, আর এই দুইটার অর্থ হচ্ছে যে। একটা সেন্টেন্সের মধ্যে যখন এই দুইটা বিষয় তুমি দেখবা, যেমন আমি একটা উদাহরণ তোমাদের এখানে দিচ্ছি, যে হি ইজ টু বিউটিফুল একটা শূন্য স্থান দেওয়া আছে। এই যে এইভাবে তোমাদের শূন্য স্থান দেওয়া থাকতে পারে, হি ইজ টু বিউটিফুল টু, এরপরে তোমাকে দিতে হবে কি, টু এর পরে আমরা জানি টু হচ্ছে একটা প্রিপজিশন, যার পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আমরা দিতে পারি টু লুক অথবা সি। তাকে দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক আছে? তাকে দেখতে অনেক সুন্দর লাগে। এটা আবার সরাসরি তোমরা কাউকে গিয়ে বইলো না, ছেলেদের বললে সমস্যা হবে না, মেয়েদের বললে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? মায়ের মুড়ো খাইয়ে দিতে পারো। আচ্ছা, দেখো 2 নাম্বারটা আমরা একটু লক্ষ্য করি। 2 নাম্বারটাতে একটু দেখো, যে এটা তো বুঝেছো। এরপরে 2 নাম্বারটাতে একটু দেখো যে সো দ্যাট,
এটার অর্থ হচ্ছে যাতে। আমরা বাংলায় অনেক সেন্টেন্স কিন্তু ব্যবহার করে থাকি যাতে দিয়ে। আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি যাতে তোমার উপকার হয়, বা তুমি নিজে একটা সেন্টেন্স মনে মনে তৈরি করো যে তুমি, তোমার জায়গায় যদি আমি থাকি তাহলে কি করব, আমি ক্লাস করছি যাতে আমার পরীক্ষায় ভালো হয়। এরকম একটা সেন্টেন্স তুমি যদি এখানে আনতে পারো তাহলে তোমার এই জিনিসটা বোঝা খুবই সহজ। এটা দিয়ে একটা সেন্টেন্স আমি লিখছি যে ওয়াচিং দ্য ক্লাস, I am watching the class so that, এরপর একটা শূন্যস্থান দেওয়া আছে। কি হবে, এই যে আমি এটার অর্থ করি, দেখো অর্থগত দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, I am watching the class, আমি ক্লাসটা দেখছি, আমি ক্লাসটা দেখছি যাতে, যাতে কি হয়, আমার ক্ষতি হয়। এটা 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 নাকি অর্থ? তোমাকে অবশ্যই, তুমি স্যারেরা শূন্য স্থান দিবে তাই বলে যা ইচ্ছা তা করা যাবে না। কি করতে হবে, আমাকে অর্থগত দিক থেকে মিল রাখতে হবে, মিল রেখে প্লাস গ্রামাটিক্যালি আমাকে মিল রাখতে হবে, তারপরে সমাধান করতে হবে। দেখো, আই এম ওয়াচিং দ্য ক্লাস যাতে আই ক্যান স্টাডি ওয়েল, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি, কারণ আমার এখান থেকে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবা এবং পরবর্তীতে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারবা। অথবা তুমি এটাও লিখতে পারো তোমার ইচ্ছা মতো। দেখো, এই যে গ্রামারের কিছু কিছু টপিক আছে বা প্রশ্ন আসে যেগুলো তোমাদের এইচএসসি পরীক্ষায়, সেগুলোতে দেখা যায় যে তোমরা ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করে অ্যান্সার করতে পারো। তার মধ্যে একটা টপিক হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স। ভয় পাওয়ার কিছু নাই, এখানে তোমরা ইচ্ছা মতো নিজের মতো করে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবা। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, ওকে, স্যার কিন্তু এটাতে মার্ক দিবে। আবার তুমি তোমার মতো করে একটা সেন্টেন্স তৈরি করতে পারো যাতে আই ক্যান গেট এ প্লাস ইন দা এক্সাম। ঠিক আছে, হয়েছে? এই যে তুমি নিজের মতো করে একটা সেন্টেন্স দিয়ে দিলে। এইভাবেই তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। স্যারেরা যে ধরনের প্রশ্নই তোমাকে দেখ না কেন, সেটা তুমি নিজের মতো করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা নিচে চলে যাই। আচ্ছা, দেখো, এরপরে আছে হচ্ছে তোমার লিস্ট। লিস্ট এর অর্থ কি, যে আমরা সাধারণত বিভিন্ন বইয়ের মধ্যে, গাইডের মধ্যে দেখে থাকি লিস্টের অর্থ হচ্ছে পাশে ভয় হয় এমন। এটা দ্বারা আসলে কি বোঝায়? পাশে ভয় হয় এমন, পাশে ভয় হয় এমন মানে কি? পাশে ভয় হয় এমন মানে তুমি একটা কাজ করছো, পরবর্তীতে যদি এই সমস্যা হয়, পরবর্তীতে যদি এইটা হয়, ওইটা হয়, এইরকম ভয়কে বোঝানোর জন্য এই লিস্ট শব্দটা ব্যবহার করা হয়। লিস্টের এটার আগে একটা উদাহরণ দিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে গ্রামাটিক্যালি কিছু নিয়ম এখানে বোঝাবো। দেখো, যে বলা হচ্ছে যে হারি আপ, হারি আপ, হারি আপ, দ্রুত করো, মানে যে কাজটা করছো সেটা একটু দ্রুত করো, হারি আপ। এরপরে হচ্ছে লিস্ট। আচ্ছা, আমি এখানে শূন্যস্থান না দিয়ে ওকে, হারি আপ, হারি আপ, লিস্ট, লিস্ট ড্যাশ। দেখো, হারি আপ, দ্রুত করো, লিস্ট, নয়তো বা, এটার অর্থ, এটার অর্থটা আমি করেছি এরকম যে নয়তো বা, নয়তো বা, অথবা, নতুবা। তোমরা এরকম অনেক জায়গায় বলো না যে নয়তো আমি ক্লাসটা করি, নয়তো আমার পরীক্ষায় খারাপ হবে, আমি এই টপিকটা শেষ করি, নয়তো আমার এটাই হবে। তো এরকমই হারিয়া, দ্রুত করো,
লিস্ট, ইউ শুড মিস the class. Hurry up, lest you should miss the class. এইখানে আমি কিন্তু শুড নিয়ে এসেছি। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে তোমার এই লেস্ট দ্বারা যেই শব্দটাই হোক না কেন, লেস্ট দ্বারা যেই বাক্যটাই হোক না কেন, এরপরে যেই ভার্বটা আসবে সেটাতে আমাদের একটা মডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, সেটা হচ্ছে শুড অথবা মাইট অথবা এই শুড। বোঝা যায়, দেখা যায়? মাইট অথবা শুড, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা তো জানি কি যে গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে যখন একটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে তারপরে ভার্বের ল্যাংটা ফর্ম বসবে। ভার্বের ল্যাংটা ফর্ম কোনটা? এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি যে ভার্বের সামনে পেছনে কোনো সাফিক্স প্রিফিক্স কিচ্ছু থাকবে না, সেটা হচ্ছে ভার্বের ল্যাংটা ফর্ম। মানে জন্মগত অবস্থায় ভার্বের যে অবস্থাটা থাকে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস মানে কি? ভিত্তি, যেটা শুরু। এইটাই হচ্ছে ভার্বের ল্যাংটা ফর্ম। সো এই যে এটা হলো লিস্টের পরে, আসলে লিস্টের অর্থ হচ্ছে নয়তোবা অথবা নতুবা, এরপরে আমরা যে ভার্ব নিয়ে আসবো সেখানে একটা মডাল অক্সিলারি ভার্ব আসবে, সরি দুইটা, যে কোনো একটা, সেটা হচ্ছে মাইট অথবা শুড, এরপরে ভার্বের একটা ল্যাংটা ফর্ম বসাবো। ঠিক আছে? ওকে, আর অর্থটা একটু সামঞ্জস্য রাখলেই হবে। ওকে, এরপরে আসলো হচ্ছে আমাদের 4 নাম্বার আনলেস। আনলেস এর অর্থ কি? যদি না। আনলেস অর্থ হচ্ছে যদি না। যদি না আমি কলেজে যাই, যদি না আমি কলেজে যাই, তাহলে কি করবে? স্যার আমারে পিটাবে, তাই না? পরের দিন, সেদিন তো আর পাচ্ছে না স্যার, অথবা মা বাবা আমারে পিটাবে। ক্লাস যদি আমি বাং দেই, তোমরা কি বলো এখানে? ফাঁকি দেওয়াকে তোমরা বাং মারো বলো না? তো এরকমই যে ক্লাস যদি আমি ফাঁকি দেই তাহলে কি হবে? তাহলে আমার পরবর্তীতে পরিণতি খারাপ হবে। আচ্ছা দেখো, এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। আনলেস I pray every day, আমি যদি প্রতিদিন ইবাদত না করি কি হবে? কি হবে বলো? আমি যদি প্রতিদিন ইবাদত না করি তাহলে কি হবে? আল্লাহ আমারে কোথায় দিবে? জাহান্নামে দিবে। আর অথবা আমার আরেকটা শাস্তি হইতে পারে দুনিয়ায়, সেটা হচ্ছে আমার মায়ে আমারে মারবে, তাই না? মাই মাদার উইল। আচ্ছা, এখানে গ্রামাটিক্যালি আমাদের একটু কারেকশন আছে, সেটা আমি একটু দেখিয়ে দেবো একটু পরে। মাই মাদার উইল বিট মি। আনলেস বুঝেছো? যে যদি না দিয়ে তুমি যখন একটা সেন্টেন্স তৈরি করো তখন সেন্টেন্সটা ঠিক এরকমই হয়। এখানে গ্রামাটিক্যালি তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দেখো এখানে আনলেস, এখানে যদি শব্দটা আসছে কিনা। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স, এটা তোমরা জানো কিনা যে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে যদি দিয়ে তোমার কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা হয়। এবং যদি যখন চলে আসবে, যে যদি এটা যখন চলে আসবে, তখন সেন্টেন্সের দুইটা পার্টের মধ্যে এক পাশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আরেক পাশে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? এটা তো জানো, এটা হচ্ছে একটা। বাকিগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবা যে এক পাশে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেক পাশে আমার হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এই যে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন উইল অথবা শ্যাল থাকে, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এটা আমার কি হবে?
সরি ফিউচার ইনডিফিনিট, আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি হয়তো বা ভুল করে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা তো বুঝেছো। আনলেস থাকলে তুমি এটা করবা, অথবা যদি এখানে ফার্স্ট থাকে তুমি এখানে কি দিবা, উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম দিবা। এগুলো আমরা বিস্তারিত আরো আলোচনা করব আমাদের যে পরবর্তীতে পেইড কোর্স আছে সেইখানে। ঠিক আছে, তিল মানে কি? তিল শব্দের অর্থ হচ্ছে যে পর্যন্ত, যে পর্যন্ত। আর আনটিল মানে হচ্ছে যে পর্যন্ত নয়। আচ্ছা, আমি তোমাকে বলছি যে তুমি ক্লাসটি করো, তুমি ক্লাসটি করো, ওয়াজ দ্য ক্লাস টিল দ্য এন্ড। এখানে তুমি বাংলাতে খুব সহজেই এটার অ্যান্সারটা করতে পারবা বাংলা অর্থ ঠিক রেখে, কিন্তু যখন তুমি গ্রামাটিক্যালি চিন্তা করবে তখন একটু সমস্যা হবে। আচ্ছা, সেই সমস্যাটা থাকবে না, আমরা একটু সমাধান করি। দেখো যে ওয়াজ দ্য ক্লাস, ওয়াজ দ্য ক্লাস, ক্লাসটি দেখো, ওয়াজ দ্য ক্লাস, ক্লাসটি দেখো অথবা ক্লাসটি করো। তারপরে আসবে হচ্ছে টিল, কি হবে, যে পর্যন্ত, যে পর্যন্ত ক্লাসটা শেষ হয়, মানে ক্লাসটা শেষ হওয়া পর্যন্ত তুমি এই ক্লাসটি দেখো, টিল। এরপরে শূন্য স্থান দেওয়া থাকবে, শূন্য স্থানে তোমাকে লিখতে হবে। তুমি এখানে দুই কথায় দুইটা ওয়ার্ডেই অ্যান্সার করে দিতে পারো, টিল দা এন্ড। ঠিক আছে, ক্লাসটি শেষ পর্যন্ত তুমি দেখো, এটার অর্থ এরকম। অথবা যদি আনটিল থাকে তাহলে কি করবা? আনটিল থাকলে, আনটিল থাকলে কি করবা? আনটিল থাকলে একই জিনিস। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে টিল আনটিলের পরে কোনো না বোধক, না বোধক বাক্য ইউজ করা যাবে না। ঠিক আছে, যে টিল আনটিলের পরে যে ক্লোজটা এখানে আসবে, এর পরে তোমাকে কোনো নাবোধক সেন্টেন্স এখানে ইউজ করা যাবে না। সো এখানে যদি আমি বলতাম যে আমি আরেকটা সেন্টেন্স লিখি, তারপরে সেটা দিয়ে তোমাকে এই উদাহরণটা দিই এবং ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা। তার আগে আচ্ছা দেখো, এখানে যেটা আমি বললাম যে এর পরে যে টিল আনটিলের পরে তোমাকে নেগেটিভ সেন্টেন্স ইউজ করা যাবে না। টিল আনটিলের পরে কি করা যাবে না? নেগেটিভ সেন্টেন্স ইউজ করা যাবে না। আমি যদি বলি wait here, wait here till I কি হবে? I won't অথবা will not, এটার সংক্ষিপ্ত will, এরপরে হচ্ছে not, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে won't। I will not come back। দেখো এই জিনিসটা হচ্ছে ভয়ঙ্কর, যে টিল আনটিলের পরে কোনো নট যুক্ত সেন্টেন্স ইউজ করা যাবে না। নট যুক্ত সেন্টেন্স ইউজ করা যাবে না। এখানে তুমি সর্বোচ্চ দিতে পারো এরকম আই উইল। ঠিক আছে, আই উইল, এখানে উইল নট হবে না, উইল নট হবে না। উইল নট দিলে পারো তোমার অর্থটা মিলতেছে না ভাইয়া, উইল নট দিলেও অর্থটা মিলতেছে না, সেই জন্য তোমাকে এখানে পজিটিভ একটা ভার্ব ইউজ করতে হবে, নট যুক্ত, নেভার যুক্ত, তারপর হচ্ছে তোমার অর্থাৎ নাবোধক কোনো সেন্টেন্সই এখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 6 নাম্বারটাতে আমাদের রয়েছে দো, অলদো, ইফ, সিনসেস। আচ্ছা এখানে অনেকগুলো শব্দ যুক্ত আছে। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে দো, অলদো। দো, অলদো, দো, অলদো, এটার অর্থ হচ্ছে যদিও, যদিও। দো, অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। একজন লিখছে স্যার কি পড়াচ্ছেন?
এই যে উপরে লেখা আছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা তোমাদের 3 নাম্বার প্রশ্নে চলে আসে। কমপ্লিটিং সেন্টেন্স ইংলিশ সেকেন্ড পেপারে, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্স, ওকে। দেখো দোয়ালদো শব্দের অর্থ হচ্ছে যদিও আমি ক্লাসটি করেছিলাম, আমি বুঝি নাই। হয় না? হ্যাঁ, তুমি অনেক ক্লাস করো। যদিও আমি একটা স্যারের ক্লাস করেছিলাম, আমি বুঝি নাই, কিন্তু এই ক্লাসটা করে আমি বুঝতে পারছি। অথবা এই ক্লাসটি করে যদি বুঝতে না পারি, আমাকে স্যার বুঝিয়ে দেয়। সো তুমি যদি বুঝতে না পারো কমেন্টে জানিয়ে দিবা। দেখো দোয়ালদো শব্দের অর্থ হচ্ছে যদিও। আমি বলছি যে যদিও আমি সেহরি খেয়েছিলাম, আমি রোজা রাখি নাই। হয় না এরকম? পিচ্চি পোলাপান যেদিন তোমার জোর করেই প্রথম রমজানের দিন জোর করে পিচ্চি পোলাপান উঠে ঘুম থেকে, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা যেগুলো আছে তারা ঘুম থেকে উঠে, কিন্তু বাবা মা তাদের রোজা থাকতে দেয় না, জোর করে রোজা ভেঙে দেয়, বা দুপুর হইতে হইতে রোজা ভেঙে ফেলে, অনেক শখ করে সে সেহরি খায়। সো এরকমই দো আমি সেহরি খেয়েছি, রোজা রাখিনি। আচ্ছা, এই যে এইটুকু হচ্ছে তোমার শূন্য স্থানের সেন্টেন্স, ঠিক আছে? এটা তোমরা ইংলিশ করে নিও, আমি বাংলা লিখে দিলাম। আচ্ছা, দোয়ালদো গেল। এরপরে হচ্ছে তোমার ইফ সিন্সেস। আচ্ছা, ইফটা আমরা একটু দেখি। ইফটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এইখানে অনেক কিছু বোঝার আছে। আমি তোমাদেরকে একটু তোমাদের স্ট্রাকচার লিখে দিচ্ছি। তোমরা তোমাদের সামনে হয়তো বা নোটবুক সাথে আছে, এবং এই নোটবুকে তোমরা একটু টুকে নিবা। হ্যাঁ, 1 নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি এক পাশে থাকে, ওকে। সামনে ইফ, এটা হচ্ছে ইফ, যেটা আমি লেখা কি বোঝা যায় না? লেখা বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টে জানাবা। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। 2 নাম্বার, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট হয়। সমস্যা। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এক পাশে would might প্লাস ভার্বের ল্যাংড়া ফর্ম, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, তোমার যদি পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল তো চেনো না? এখানে কি আসবে, যে আমি আর ডাবল করে লিখছি না, এইটা এখানে আসবে। এরপরে হচ্ছে হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। তোমরা এই জিনিসটা হয়তো বা বুঝো নাই। এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স, এখানে ইফ হবে, ঠিক আছে? দেখো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? কন্ডিশন মানে শর্ত বাচক বাক্যগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি।
যে শর্ত, যে বাক্যের মধ্যে শর্ত বোঝাবে, যে বাক্যের মধ্যে শর্ত বোঝাবে সেই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোর মধ্যে তোমাকে সব থেকে পরীক্ষায় আসে যেটা, সেটা হচ্ছে এখান থেকে যদি দেখো, আমি একটু সম্ভাবনা বলি তোমাদের, এখানে দো অলদো যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই ছোট্ট ইফ দিয়ে প্রশ্ন চলে আসে, অথবা এখানে যে অ্যাজ দিয়েও এখানে চলে আসতে পারে। ঠিক আছে, সো এখানে দেখো যে ইফ যুক্ত সেন্টেন্সে যদি এটা হচ্ছে তোমার জিরো কন্ডিশনাল বলা হয়, এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আরেক পাশে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই সেন্টেন্স গুলো সাধারণত তোমার অভ্যাসগত সত্য বোঝায়, চিরন্তন সত্য বোঝায়। ঠিক আছে, এরকম সেন্টেন্স গুলোর ক্ষেত্রে এই জিরো কন্ডিশনাল ব্যবহৃত হয়। তারপর হচ্ছে তোমার 2 নাম্বার যেটা, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে এক পাশে দুইটা ক্লজ থাকবে। ক্লজ তো অবশ্যই চেনো, যে কয়েকটা শব্দ দিয়ে গঠিত শব্দগুচ্ছ, যেটা একটা বাক্যের অংশ, এবং তার মধ্যে একটা যদি ফাইনাইট ভার্ব থাকে, যেই ভার্বের চেহারা পরিবর্তনশীল, যে ভার্বটা 12 ভাতারি। ঠিক আছে, যে ভার্বটা 12 ভাতারি, মানে এক একজনের কাছে গেলে এক এক রকম চেহারা আমরা দেখতে পাই, সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো সেই ফাইনাইট ভার্ব যদি একটা বাক্যাংশের মধ্যে থাকে, সেটাকে আমরা ক্লজ বলি। ক্লজ তো ক্লিয়ার, এর আগে ফাইনাইট ভার্ব ক্লিয়ার করেছি, এখন ক্লজ ক্লিয়ার। এখন ক্লজটার মধ্যে যদি ইফ থাকে, ক্লজের মধ্যে যদি ইফ থাকে এবং সেই ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরেরটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। পরেরটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং দেখো সেকেন্ড কন্ডিশনালের মধ্যেও সেম বিষয়, কিন্তু এখানে জাস্ট একটু ভিন্নতা আছে। দেখো, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম বসে, তাহলে তুমি নিয়ে আসবা কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আমি উদাহরণে ঢুকবো একটু পরে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, বা তুমি এখানে হিসাবে দেখতে পারো হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটা এটা যদি থাকে ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে, পরবর্তীতে তোমার কি আসবে? এই যে উড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা উদাহরণের মধ্যে যাব। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে এটা, যাতে পরবর্তীতে তোমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাও। দেখো, আমরা ইফ দিয়ে একটা সেন্টেন্স লিখি, তোমরা জাস্ট পরের অংশ কমপ্লিট করার চেষ্টা করবা, না পারলে আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো, ইফ আই স্টাডি, সেন্টেন্সটা একটু পূরণ করো। আই উইল। আচ্ছা দেখো, এই যে আমি উইল নিয়ে আসলাম কেন? উইল কেন নিয়ে আসলাম? এতক্ষণ তোমাদের যেটা বোঝালাম যে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অবশ্যই এর পরে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স আসবে। ফিউচার ইনডিফিনিট টেন্স আসবে, এর পরে যেই ক্লোজটা আসবে। সো আমি এখানে লিখতে পারি আই উইল ডু কি, আচ্ছা এটার সাথে তো আমাদের সামঞ্জস্য করতে হবে। I will write well in the exam, অথবা আমি এখানে আরেকটা দিতে পারি, I will take the exam well। ঠিক আছে, আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবো। ঠিক আছে,
বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে আমরা চলে যাই, অনেকগুলো কনজাংশন আমাদের জানতে হবে, দেখো সিন্স অ্যাজ, এইটা আমি জাস্ট মুখে মুখে তোমাদেরকে একটু বলে দিই যে সিন্স অথবা অ্যাজ যদি থাকে, তাহলে সিন্স অথবা অ্যাজ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, বাক্যাংশ থাকে, তোমার ক্লোজ থাকে, সেটা তুমি যদি দেখো এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর এক পাশে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিতে পারবা। আবার এক পাশে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, আরেক পাশে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স দিবা। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেক পাশে তুমি পাস্ট পারফেক্ট দিবা। জাস্ট আমার এই কথাটুকু মনে রাখো, একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে? ওকে, আমাদের হাতে খুব সময় নাই, সো আমি বিস্তারিত আর লিখে দিতে পারছি না, আমরা নিচের গুলোতে যাব, ঠিক আছে? দেখো, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। আমি তোমাদের একটা কথা বলা সত্ত্বেও, তোমাদেরকে একটা এটা কি বলে, যে আমি তোমাদের একটা অর্ডার করা সত্ত্বেও তোমরা সেটা পালন করো নাই, এরকম কিছু, যে আমি একটা কাজ করতে বলেছি তা সত্ত্বেও সেই কাজটা করে নাই। সো এটা একটা বিপরীত ভাইব দেয় না? সো এরকম অর্থ আনার ক্ষেত্রে তুমি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি যদি লিখি ইন স্পাইট অফ, আমি দেখো, এরকম একটা অর্থ কিন্তু এখানে সেন্টেন্স কিন্তু তোমার পরীক্ষায় চলে আসতে পারে। দেখো, বলা হচ্ছে যে ইন স্পাইট অফ অর্ডারিং ইউ, তোমাকে আদেশ করা সত্ত্বেও, দেখো এখানে অর্ডারিং লিখছি কেন, আইএনজি কেন নিয়ে আসলাম? এই যে তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে অফ যুক্ত সেন্টেন্স বা টু ব্যতীত অন্যান্য যত প্রিপজিশন আছে তারপরে ভার্বের সাথে আইএনজি বসে, যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি বসবে। সো এখানে সেই জন্য কিন্তু আমি এই অর্ডারিং লিখেছি। সো দেখো, ওইটা আমার মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে যে ইন স্পাইট অফ, এটা থাকলে তুমি এমন অর্থ নিয়ে আসবা সত্ত্বেও। এটা কিন্তু আবার বাক্যের মাঝখানেও থাকতে পারে, ঠিক আছে? বা তোমার এরকমও থাকতে পারে। দেখো, আমি এটা আগে অর্থটা করি। দেখো যে ইন স্পাইট অফ অর্ডারিং ইউ, তোমাকে অর্ডার করা সত্ত্বেও ইউ ডু নট ডু দা ওয়ার্ক, ঠিক আছে? ডু দা ওয়ার্ক বুঝে নিও যে ইউ ডু নট ডু দা ওয়ার্ক, তুমি কাজটা করো নাই, তুমি কাজটা করো না, ঠিক আছে? আবার এরকম আসতে পারে যে ইউ ডু নট ওয়ার্ক, আমি ডিরেক্ট এখানে ওয়ার্কটাকে ভার্ব হিসেবে ধরে নিলাম। ইউ ডু নট ওয়ার্ক ইন স্পাইট অফ, তারপরে একটা শূন্যস্থান দেওয়া থাকলো, এটা তুমি তোমার মতো করে পূরণ করে নিবা যে ইউ ডু নট। আচ্ছা, দেখো আরেকটা স্ট্রাকচার আছে, সেটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ইউ ডু নট ওয়ার্ক ইন স্পাইট অফ অর্ডারিং ইউ, তোমাকে অর্ডার করা সত্ত্বেও কিন্তু তুমি এটা করো নাই। দেখো, এই ক্লজ অথবা ফ্রেজের অংশ বাক্যের শুরুর দিকে থাকলেও ইকুয়াল, শেষের দিকে থাকলেও ইকুয়াল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে ইনস্টিড অফ এর অর্থ হচ্ছে পরিবর্তে। আচ্ছা, তুমি অফলাইন ক্লাসের পরিবর্তে অনলাইন ক্লাস করো,
এটা যদি আমরা শূন্য স্থান আকারে দিয়ে দেই তুমি অ্যান্সার করতে পারবা তো? দেখো আমি লিখছি যে ইউ ওয়াজ ক্লাসেস online. You was classes online instead of dash instead of এরপরে জাস্ট তুমি একটা শব্দ দিয়েও অ্যান্সার করতে পারো অথবা তুমি ফ্রেজ আকারে অ্যান্সারটা করে ফেলতে পারো। দেখো instead of এর অর্থ কি? পরিবর্তে। ইউ ওয়াজ ক্লাসেস অনলাইন, তুমি ক্লাসগুলো অনলাইনে করো ইনস্টেড অফ তোমার পরিবর্তে কি? কিসের পরিবর্তে? অফলাইন। ঠিক আছে, অফলাইন ক্লাসের পরিবর্তে তুমি কি অনলাইনে ক্লাস করো। ঠিক আছে, ওকে। তো এইভাবে তোমার অ্যান্সার গুলো করতে হবে। এরপরে আমরা একটু দ্রুত যাচ্ছি। এটার অর্থ কি? যে বিকজ অফ এর অর্থ হচ্ছে কারণে বা ডিউ টু, এর অর্থ হচ্ছে কারণে। এটার ক্ষেত্রে তোমার এই বিকজ অফ অথবা ডিউ টু এরপরে তোমাকে ফ্রেজ অথবা একটা শব্দ ইউজ করতে হবে, কোনো সম্পূর্ণ সেন্টেন্স ইউজ করা যাবে না। দেখো বিকজ অফ I use smartphone. আমি স্মার্টফোন ইউজ করি বিকজ অফ কি হচ্ছে যে বিকজ অফ having online classes. লেখা বোঝা যায়? দেখো আমি এখান থেকে একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি। এই যে এখানে এটুকু একটু বুঝো যে আই ইউজ স্মার্টফোন বিকজ অফ, আমি স্মার্টফোন ইউজ করি বিকজ অফ কিসের কারণে, কিসের জন্য? যে হ্যাভিং অনলাইন ক্লাসেস, আমার অনলাইন ক্লাস আছে সেগুলো করতে হবে, সেই জন্য আমি স্মার্টফোন ইউজ করি। ওকে, এরপরে দেখো আমরা আচ্ছা দেখো এরপর হচ্ছে উড রেদার হ্যাড বেটার। এই দুইটা তোমরা সব জায়গায় পাবা, এই দুইটা তোমরা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস তার মধ্যে পাবা, আবার তুমি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেও পাবা, সব জায়গায় আছে। সো এগুলো এই যে এই হাতে গোনা কয়েকটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, যাতে পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব, তোমার সুইটেবল ওয়ার্ডস ফ্রেজেস, সেই তার মধ্যেও তুমি অ্যানসার গুলো করতে পারবা এই একটা ক্লাস করে। ঠিক আছে, আচ্ছা দেখো উড রেদার এর অর্থ কি? উড রেদার এর অর্থ হচ্ছে বরং ভালো। ঠিক আছে, বরং ভালো, আর হ্যাড বেটার অর্থ হচ্ছে জাস্ট ভালো। কিন্তু এটা হচ্ছে তোমার এই দুইটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এরপরে যেটা আসুক না কেন তোমাকে তোমার ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আচ্ছা দেখো আমি একটা সেন্টেন্স, দুইটার মধ্যে একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে যে ইউ, আচ্ছা আমি তো লিখেই দিচ্ছি, সেন্টেন্সটা কিভাবে আসবে তোমার অ্যানসারে প্রশ্নে সেটা একটু বলে দেই। ইউ উড রেদার ড্যাশ দেন আচ্ছা দেখো ইউ উড রেদার ড্যাশ দেন ইউ স্টে হিয়ার, এখানে থাকার পরিবর্তে তোমার কি করা উচিত? তোমার বাড়িতে চলে যাওয়া উচিত নাকি? তো আমি এখানে কি দিব? গো হোম, তোমার
বাড়িতে চলে যাওয়া উচিত এইখানে থাকার বদলে। এরপরে দেখো দেন আছে, সো এইখানে তোমার উড রেদারের পরে তুমি ভার্বের বেস ফর্ম নিয়ে রাখবা। এরপরে তুমি যদি কোনো অবজেক্ট লাগাতে চাও লাগাতে পারো, অথবা এক্সটেনশন যদি রাখতে চাও তাও রাখতে পারো, এবং পরবর্তীতে তুমি অর্থের সাথে মিল করে একটা ফ্রেজ অথবা তুমি ক্লোজের অংশ তুমি দিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা এরপরে আমরা আসবো হচ্ছে তোমার বাকি অংশ। দেখো 12 নম্বর, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন, অথবা বিফোর। এই যে এই শূন্য স্থানগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমাকে পূরণ করতে হতে পারে। এক পাশে দেওয়া থাকলে আরেক পাশে তোমাকে নিজে থেকে পূরণ করতে হবে, অথবা এই যে বাম পাশে দেওয়া থাকলে ডান পাশে তোমাকে পূরণ করতে হবে, যে কোনো এক পাশে। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে বর্তমান শিক্ষামন্ত্রী তো অনেক হার্ড, তাই না? এবং পড়াশোনার তোমাদের যে এখন যে বোর্ড পরীক্ষা বলো আর যেখানেই বলো না কেন, সবকিছুই একটু হার্ড হবে। সো তোমরা যারা এখন পড়াশোনা করছো সেই জিনিসটা মাথায় রেখেই তোমরা পড়াশোনা করবা। প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের একটু অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে পারে। ঠিক আছে। আচ্ছা দেখো, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলোর অর্থ হচ্ছে যেই মাত্র। এগুলোর অর্থ কি? যেই মাত্র। সাউন্ড একটু কমিয়ে দিন। আচ্ছা, এগুলোর অর্থ কি? যেই মাত্র। আচ্ছা এইখানে দেখো, এইখানে কিন্তু আমাদের হবে ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে হবে ভার্বের 2 নাম্বার ফর্ম। এখানে তোমরা দেখো এই স্ট্রাকচার প্রত্যেকটাই একই, যেটাই আসুক না কেন তোমরা এরপরে ভার্বের যে ভার্বটা নিয়ে আসবা সেই ভার্বের 3 নাম্বার ফর্ম বসিয়ে দিবা, এবং দেন হোয়াইল এর পরে অথবা বিফোর যদি থাকে তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবা। এবং সম্পূর্ণ সেন্টেন্সটা তুমি কিভাবে লিখবা দেখো। আমি লিখলাম যে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, এরপরে একটা শূন্য স্থান দিলাম। এরপরে আমি সম্পূর্ণ সেন্টেন্সও দিতে পারি। দেখো এই অংশে একটু লক্ষ্য করো যে এখানে কি আসতে পারে? হার্ডলি হ্যাড, যেই মাত্র ড্যাশ, when I get back home, আমি তখনই বাসায় চলে আসলাম। যখন কি হলো? যখন একটা কিছু ঘটছে, কোন একটা কাজ হয়েছে, সেই কাজের পরেই আমি বাসায় চলে আসলাম। কি দিতে পারি এখানে? এখানে তোমার অর্থের সাথে একটু মিলাতে হবে। হার্ডলি হ্যাড I completed the work. আমি যখনই কাজ শেষ করলাম, when I get back home, আমি তখনই বাসায় চলে আসলাম। ঠিক আছে। এইখানে কিন্তু আমি ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করছি, তোমাদেরও একই জিনিস ব্যবহার করতে হবে। ও আমি এখানে একটা জিনিস I got হবে। ঠিক আছে, I got back home, এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বলবে, এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম বলবে। ঠিক আছে। এই স্ট্রাকচার থাকলে তোমরা এভাবেই আনসার করবা। এরপরে দেখো, এর পরবর্তীতে আছে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার অর্থ কি? এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়।
আচ্ছা, এটাই উপযুক্ত সময়। এরপরে তুমি যে ক্লজটা নিয়ে আসবে না কেন, এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম আসবে। ঠিক আছে, একটু মনে রাখো, আমি সবগুলো লিখতে পারছি না, একটু মনে রাখবা যে এরপরে যে ক্লজটা আসবে সেটা কিন্তু সেখানে কিন্তু তোমার ভার্বের 2 নাম্বার ফর্ম বা পাস্ট ফর্ম বসবে। এরপর হচ্ছে as if as though। as if as though, as if as though অর্থ হচ্ছে যেন। ঠিক আছে, যেন তুমি আমার সামনে দাঁড়াইলা, এখন তোমাকে আমি দেখে ভাবলাম যে তোমাকে এমন দেখা যাচ্ছে যেন তোমারে কেউ 10-12 জন পিটাইছে। ঠিক আছে, তো এই যেন অর্থে তোমাকে এই as if ব্যবহার করতে হবে অথবা as though ব্যবহার করতে হবে। let alone, let alone এর আগের একটা ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে তুমি 10 মিনিটের একটা ক্লাসই করতে পারো না, আর তুমি 3 ঘন্টা ধরে ক্লাস করবা, মানে ছোট একটা কাজই করতে পারো না, আরো এত বড় কাজ করবা, এরকম এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে তোমার লেট অ্যালোন ব্যবহার করা হয়। অর্থ একটু মিল রাখবা। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, WH দিয়ে যেই ওয়ার্ড গুলো আছে সেগুলো হাউ এবং দ্যাট, এইগুলো খুব বেশি পরিমাণে আসে। আমি যদি স্টার্ট দেই এই যতগুলো রুলস এর মধ্যে এই জিনিসটাকে এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি স্টার্ট দেব, কারণ এখান থেকে একটা আসবে, 10টা প্রশ্ন থাকবে তোমার, এর মধ্যে এটা একটা আসবে। ঠিক আছে, আচ্ছা উইদাউট, এরপরে জিরান্ট, এর অর্থ হচ্ছে আবার বাই, এরপরে হচ্ছে জিরান্ট। উইদাউট, আমি একটা উদাহরণ লিখছি। without having money, without having money, টাকা ছাড়া, বাকিটা তোমরা পূরণ করো। হ্যাঁ, এখানে আমার একটা খুব ওয়ার্স্ট একটা তোমার বাক্য চলে আসছে, সো আমি লিখলাম না এটা। ঠিক আছে, আমি এখন অন্যটার দিকে যাচ্ছি, তোমরা এটা পূরণ করে আমাকে কমেন্টে দিবা। ঠিক আছে, যখনই ভিডিওটা দেখো না কেন, যখনই তোমরা দেখো না কেন, আমাকে এই জিনিসটা তোমরা পূরণ করে আমাকে দিবা। ঠিক আছে, কমেন্টের মধ্যে লিখবা, অথবা কমেন্টে তোমার যদি যে সেই বাক্য চলে আসে তুমি আমাদের ইনবক্সে দিতে পারো। ওকে, এরপর হচ্ছে বাই জিরান্ট। আচ্ছা, এটার অর্থ কি হইলো তাহলে? এটার অর্থ হচ্ছে ছাড়া। এটার অর্থ যখন উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি আসবে, জিরান্ট আসবে, তখন এটার অর্থ হবে ছাড়া। ঠিক আছে, টাকা ছাড়া কি হয় না, টাকা ছাড়া কেউ পড়ে না। আচ্ছা, বাই এরপর হচ্ছে জিরান্ট, এটার অর্থ হবে তোমার সাথে বা দিয়ে। ঠিক আছে, সাথে অথবা দিয়ে, সাথে অথবা দিয়ে, এটার অর্থ এরকম আসবে, আমরা প্র্যাকটিসে ঢুকলেই দেখতে পারবো। এরপর হচ্ছে 19 নাম্বার হচ্ছে কুড দ্যাট, এরপরে আসবে হচ্ছে কুড এবং ভার্বের কুড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কুড যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এরপর হচ্ছে উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো। ঠিক আছে, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, এরপরে ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমরা একটা সেন্টেন্স লিখে ফেলবা। ঠিক আছে, ওকে। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, তারপরে তোমাদের কাছ থেকে আমরা একটু রিভিউ নিব যে আচ্ছা, আমরা বরিশাল বোর্ড 2025 তোমাদের ভাইয়া আপুরা যারা গত বছর পরীক্ষা দিয়েছে তাদের অবস্থাটা একটু দেখি যে কেমন প্রশ্ন হয়েছে, সেইগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, কেমন প্রশ্ন হয়েছে সেগুলো আমরা একটু দেখব, তাদের নাকানি চুবানি কেমন দিয়েছে সেটা আমরা একটু দেখি। তোমরা যেটা যেটা পারবা আমাকে একটু বলবা যে এ নাম্বারে অ্যান্সার হবে এটা, বি নাম্বারের অ্যান্সার এটা। আগেই বলে দিলে আমি আর তোমাকে এই জিনিসটা আর ওইভাবে বোঝাবো না। ঠিক আছে, যদি তুমি ওইভাবে তুমি অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, ওকে। দেখো, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু, প্রত্যেকেই মিতুকে অ্যাপ্রিসিয়েট করে ফর হার ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তাকে, তার বুদ্ধিমত্তার কারণে, তার বুদ্ধিমত্তার জন্য বা কারণে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে। অর্থটা করতে পারছো? অর্থটা তুমি করবা আগে।
ওকে, এরপরে আসলো কি যে এরপরে আসছে হচ্ছে she is so intelligent that এই so that পড়িয়েছি সর্বপ্রথম তোমাদের যেই বিষয়টা পড়িয়েছি সেটা হচ্ছে so dash dash that two dash dash two। এখানে কি নিয়ে আসবা যে she is so intelligent, সে এতটাই মানে বুদ্ধিবৃত্তিক গার্ল, সে মৃত্যু তো মেয়ে মানুষ তাই না, সে এতটাই তার বুদ্ধিমত্তা এতটাই প্রখর যে যে কি করতে পারে she can solve all the problems অথবা তুমি ছোট্ট করে যদি তোমার কোনো সেন্টেন্স লেখার থাকে তুমি লিখতে পারো। আমাদের এখানে জায়গা শর্ট, যার কারণে আমি তোমাদের ছোট্ট একটা সেন্টেন্স তুমি আরো ভালোভাবে লিখতে পারবা, ঠিক আছে, তোমার নিজের মতো করে জাস্ট একটা সেন্টেন্স তুমি সাজালেই হবে। she is so intelligent that, সে এতই ইন্টেলিজেন্ট যে she can solve all the problems, সে সব সমস্যার সমাধান করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এটা বুঝেছো কিনা একটু জানাও, একটু কমেন্টের মধ্যে আমাকে জানাও যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কি না। যদি না বুঝে থাকো আমি আবার ক্লিয়ারলি বোঝাবো, আশা করবো যে বুঝতে পারবা, কেননা শুরু থেকে তোমাদের সো দ্যাট এবং টু দ্যাট টু এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হিজ অনলি ডটার লিভস ইন কানাডা। কানাডা না সানাডা, এটার উচ্চারণ কি হবে? আচ্ছা দেখো, হিজ অনলি ডটার, তার একমাত্র মেয়ে লিভস ইন কানাডা, কানাডায় বসবাস করে। তোমাদের অনেকেরই ড্রিম কানাডায় যাবা, সবসময় জ্যাকেট সোয়েটার মোটা কাপড় চোপড় পরে থাকবা, তুষার পড়বে, চারদিকে সাদা। ও মাই গড, দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আমরা সিন্স অর্থ কি জেনেছি? যেহেতু, ঠিক আছে, অথবা তুমি যেন ধরতে পারো। ইট ইজ মেনি ইয়ার্স, এটি মানে এখন থেকে তার সে যে কানাডায় আছে তখন থেকে এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেল যে এই যে দেখো সিন্সের পর আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিয়েছিলাম, সিন্সের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেক পাশে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেক পাশে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কি দিতে পারি? দেখো ইট ইজ মেনি ইয়ার্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনবো যে I have made with her, I have made with her, আমি তার সাথে মিট করেছিলাম, ঠিক আছে, আমি তার সাথে মিট করেছিলাম, এখন থেকে অনেক বছর আগে তার সাথে আমার মিট হয়েছিল। ওকে, সি নাম্বারটা একটু দেখো, টু টেল এ লাই, মিথ্যা কথা বলা, ইউজ টু এর পরে ভার্বের প্রেস ফর্ম হবে। The cowboy was used to have a bad habit, যে ওই রাখালের, ওই যে এটা কিন্তু রাখালের ওই গল্প থেকে নেওয়া হয়েছে, যে ওইখান থেকে একটা সেন্টেন্স ছিল না বা একটা ঘটনা তোমরা পড়েছো অলরেডি, যে একটা রাখাল ছিল, একজন রাখাল ছিল, সে রাখাল প্রত্যেকদিন মিথ্যা কথা বলতো, যে আমাকে ওয়াল্ফ ধরেছে, আমাকে বাঘ ধরেছে, সিংহ ধরেছে, প্রত্যেকদিন চেঁচামেচি করতো। এবং পরবর্তীতে যেদিন মানে আগে গ্রামবাসী সবাই তাকে বাঁচানোর জন্য যেত, যাওয়ার পরে দেখতো সে মিথ্যা কথা বলছে, হাসতেছে, আমাদেরকে বোকা বানাইছে। কিন্তু যেই দিন একটা বাঘ তাকে সত্যি আক্রমণ করছে, সেদিন সে চেঁচাইছে, কিন্তু গ্রামবাসী তার কাছে যায় নাই। তো সেইখান থেকে দেখো যে মিথ্যা কথা বলা একটা ব্যাড হ্যাবিট। দ্য কাউবয় ওয়াজ ইউজ টু হ্যাভ এ ব্যাড হ্যাবিট, আমি এই যে ভার্বের বেস ফর্ম বসালাম এই ইউজ টু এর পরে, ঠিক আছে। আচ্ছা, ও সরি, এইখানে তো ওয়াজ আছে। আচ্ছা, এখানে হ্যাভ এর বদলে তুমি হ্যাভিং দিয়ে দিবা, কেননা
এই যে বি ইউজ টু, আমরা জানি হচ্ছে বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, লক্ষ্য করিনি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম, সময় ব্যয় করিও না। ডু হারি, এই যে আমি যে সেন্টেন্সের উদাহরণ তোমাকে দিয়েছিলাম যে হারি আপ, দ্রুত করো, বা এখানে এরা বলেছে ডু হারি, দ্রুত তুমি এই সমস্যার সমাধান করো। যেহেতু এখানে বলেছে যে সময় ব্যয় করিও না বা সময় নষ্ট করিও না, তার মানে তাড়াতাড়ি ইয়ে করতে হবে। তো এখন দেখো, আমি তোমাদের সাথে ক্লাস করছি প্রায় এখন বাজে হচ্ছে 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা প্লাস তোমাদের সাথে আসি, তো সেই জন্য আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা বাস্তবসম্মত একটা উদাহরণ হয়ে গেল না? ডু হারি লেস্ট, নয়তোবা আমি কি বলেছিলাম যে লেস্ট থাকলে এরপরে যেই বাক্যাংশটা আসে সেখানে তুমি শুড অথবা মাইট ইউজ করবা, শুড অথবা মাইট। যে ডু হারি লেস্ট ইউ শুড ওয়েস্ট টাইম, আমি এখানে দিলাম যে তোমার সময় নষ্ট হবে, অথবা ইউ শুড বি লেট, তুমি লেট করবা, ঠিক আছে? ইউ শুড বি লেট অথবা ইউ ওয়েস্ট টাইম। আচ্ছা, দেখো তো তোমাদের চিন্তা ভাবনার সাথে এটা মিলে কিনা, তোমাদের চিন্তা ভাবনার সাথে এটা মিলে কিনা। ওকে, দেখো, আই হ্যাভ বট এ লটারি টিকিট, আমি একটা লটারি টিকিট কিনেছি। ইফ, এই যে ইফ চলে আসছে, দেখো কন্ডিশনাল সেন্টেন্স একটু আগে তোমাকে করালাম যে ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটাতে জিতে যাই, এখানে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জেনেছি কি যে প্রথম কন্ডিশনালের ক্ষেত্রে যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি ইফ যুক্ত সেন্টেন্সের সাথে থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট বসাতে হয়, এটা বারবার কিন্তু তোমাদের বুঝিয়েছি। দেখো যে ইফ আই উইন দ্য লটারি, I will buy a car, আমি যদি লটারিটা জিতি সেই টাকা দিয়ে আমি কি করব? কার কিনবো, কিনে আমার প্রিয়সীর সাথে আমি ঘোরাফেরা করব, তাই না? আচ্ছা, দেখো অনেকের মনে কষ্ট যে আমার তো ভাই নাই, আমার তো কেউ নাই, তুমি তো হলো মিসকিন, তুমি বলতে পারতেছো না, খালি কষ্টে ধুকে ধুকে মরছো। আচ্ছা, দেখো দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট ড্যাশ, সো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, এখানে সময় নিয়ে বলা হচ্ছে। তার মানে এই যে প্রভার্ব মানে কি? প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ, প্রবাদ বাক্য। তোমরা অনেক সময় অনেক শ্লোক ইউজ করো, সেগুলো হচ্ছে প্রবাদ বাক্য, বা প্রবাদ বাক্য শ্লোকের মধ্যে একটু পার্থক্য আছে, তারপরেও সেটাকে আমরা শ্লোক বা প্রবাদ যেটাই বলো না কেন। তো দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে আমরা এখানে কোনটা ইউজ করতে পারি। দেখো সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা প্রবাদ আছে, বা তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা প্রবাদ। ওকে, দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, কি হবে? টাইম and tide waits for none, কারোর জন্য সময় এবং স্রোত অপেক্ষা করে না। আচ্ছা, এরপরে দেখো জি নাম্বারটাতে বলা হচ্ছে যে ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পোর, গরিবদের জন্য আমি, বা অসচ্ছল মানুষদের জন্য আমি একটা হসপিটাল করব, এটা আমার স্বপ্ন। হ্যাড আই বিন এ মিলিয়নার, যে আমি যদি একজন কোটিপতি হতাম। এই যে হ্যাড, এটা হচ্ছে তোমার এই কন্ডিশনাল সেন্টেন্স, আমি যেখানে তোমাদের একটু আগে দেখালাম যে এই যে ইফ যুক্ত সেন্টেন্স, এখানে আমি থার্ড কন্ডিশনাল যেখানে আলোচনা করেছি তারই একটা ভিন্ন স্ট্রাকচার হচ্ছে এটা, যে হ্যাড আই বিন এ মিলিয়নার, আমি যদি একজন কোটিপতি হতাম তাহলে কি হতো? যে আচ্ছা, হ্যাড আই বিন এ মিলিয়নার, আমি যদি কোটিপতি হতাম, আই কি হবে? আই
would have established a hospital। আমি বাকিটা লিখতে পারলাম না, দেখো এখানে জাস্ট তুমি এটা দিয়ে দিবা, would have, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, এরপরে দেখো এই নাম্বারটা, ইফ টিজিং ইজ এ হেইনাস ক্রাইম, একটা জঘন্য কাজ হচ্ছে ইফ টিজিং করা। ইট ইজ হাই টাইম, এই যে একটু আগে তোমাদের দেখালাম, ইট ইজ হাই টাইম উই took some steps, আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার এটাই চূড়ান্ত সময়। ইট ইজ হাই টাইম অথবা টাইম, এরপরে ভার্বের 2 নম্বর ফর্ম বসে, ঠিক আছে? অর্থের সাথে সামঞ্জস্য করে একটা বাক্য তুমি দিয়ে দিবা। মাই ব্রাদার হ্যাড নো জব দেন হি ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি আসে, উইথ আ ভিউ টু। দেখো এটার অর্থটা কি আসে, যে আমার ভাইয়ের কোনো চাকরি ছিল না, তারপরে সে কোথায় গিয়েছিল? ঢাকায় গিয়েছিল, উইথ আ ভিউ টু, কোন একটা লক্ষ্য নিয়ে, ঠিক আছে? উইথ আ ভিউ টু এই বাক্যের কোন বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যের অর্থটা এমন আসে যে কোনো একটা লক্ষ্য নিয়ে কোথাও কোনো কিছুর জন্য অপেক্ষা করা, অধীর আগ্রহে, ঠিক আছে? আচ্ছা, আই ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা, কি করার জন্য? চাকরি নেওয়ার জন্য। টেকিং জব, টেকিং এ জব অথবা হ্যাভিং এ জব। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তোমার ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ আই ডু নট লার্ন ইংলিশ। আচ্ছা, এই যে এই বাক্যটার সাথে তুমি এই যে নাম্বারের সাথে তুমি ই নাম্বারটা মিল করবা, যে নাম্বারের সাথে ই নাম্বারটা মিল করে আমি যেভাবে তোমাকে অ্যান্সার করিয়েছি সেইভাবে তুমি অ্যান্সারটা করবা, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই সমগ্র ক্লাস জুড়ে যদি একটা মিস্টেক হয়ে থাকে, কোনো মিস্টেক হয়ে থাকে বা একাধিক মিস্টেকও হয়ে থাকতে পারে, তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমাদের ইনবক্সেও জানাতে পারো, অথবা আমাদের পরবর্তী ক্লাসে তোমরা জানিয়ে দিতে পারো যে ভাই এইখানে বুঝি নাই, ওইখানে বুঝি নাই। সো যেগুলো করালাম তোমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, যেই রুলস গুলো আমি তোমাদেরকে বুঝিয়েছি সেগুলোর সাপেক্ষে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।